নমস্কার বন্ধুরা, আমরা আবার ফিরে এলাম। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। সবাইকে প্রথমে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করছেন এবং গল্পগুলো নিয়মিত শুনছেন। আর যদি না শুনে থাকেন তাহলে পাশের লিঙ্কে ক্লিক করুন, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের ভিডিওগুলো দেখে কেমন হচ্ছে না হচ্ছে সেগুলো কমেন্ট করুন, তাহলে আমাদের পক্ষে আরও সুবিধা হবে গল্পগুলো ভালো করে প্রস্তুতি করতে। তবে চলুন আজকে আমরা গল্পের শেষ অংশে ঝাঁপ দিয়ে পড়ি। তাহলে চলুন শুরু করা যাক। মন্বন্তবাবু ট্রেনে উঠে দেখলেন দরজা দিয়ে উঠে প্রথম কূপটার পরই তার কূপ। প্রথম কূপ বা তার কূপে কোনো লোকজন নেই। পরের কূপগুলোতে কোনোটায় হয়তো একজন মাত্র যাত্রী, অথবা খালি। এ ব্যাপারটাও তবে ঠিক বলেছে ছগন সিং। সব কূপগুলোতেই বাতি নেভানো, শুধু করিডোরের মাথায় ওপরে ওপরে মাঝে মাঝে হালকা নীল আলো জ্বলছে। তাতে অন্ধকার দূর হচ্ছে না, বরং আরও যেন অন্ধকার মনে হচ্ছে ট্রেনের ভেতরটা। বগিতে যে কজন যাত্রী তারা শীতের রাতে চাদর মুড়ি দিয়ে জানলা বন্ধ করে ইতিমধ্যেই শুয়ে পড়েছে। ব্যাগ নামিয়ে রেখে নিজের আসনে বসে চাদর মুড়ি দিলেন মন্বন্ত। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলতে শুরু করেছে। খোলা জানলা দিয়ে বাইরে দেখা যাচ্ছে জ্যোৎস্না বিধৌত পৃথিবী। সেই জ্যোৎস্নার মধ্যে দাঁড়িয়ে আছে উন্মুক্ত প্রান্তর, আর তার ওপাশে কালো অরণ্য রেখা। সেদিকেই ছুটে চলেছে ট্রেনটা। ছগন সিং বলেছে সে রাত 12টায় আসবে, যখন ওই কালো রেখার অন্তঃপুরে গভীর অরণ্যে প্রবেশ করবে ট্রেন। জানলার পাশে বসে চন্দ্রালোকিত প্রান্তরের দিকে চেয়ে রইলেন মন্বন্তবাবু। ছুটে চলল ট্রেন। সময় এগিয়ে এলো। মাঝে মাঝে কয়েকটা হল্ট স্টেশন টিমটিমে আলো জেলে ভূতের মতো দাঁড়িয়ে আছে। কোথাও কোনো লোকজন নেই। জঙ্গলে প্রবেশ না করলেও জঙ্গলের প্রায় গা ঘেঁষেই চলছে ট্রেনটা। ট্রেনের ভিতরেও একদম নিস্তব্ধ। এমনকি টিকিট পরীক্ষকও একবারও এলেন না টিকিট দেখতে। ঘণ্টা তিনেক পর একসময় সত্যি জঙ্গলে প্রবেশ করলো ট্রেনটা। তার গতিবেগও যেন আস্তে আস্তে ধীমে হয়ে গেল, যেন একটা অন্য পৃথিবীতে প্রবেশ করলো ট্রেনটা। ঘন জঙ্গল, আর তার মাঝে মাঝে টাকের মতো ফাঁকা জমি, কখনো বা জঙ্গলের মধ্যে শীর্ণ নদীঘাট। চাঁদের আলোতে তার গায়েই সাদা নুড়ি পাথরগুলো ঝলমল করছে। অতি ধীর গতিতে নদীর ওপর সাঁকোগুলো পেরিয়ে যাচ্ছে ট্রেনটা। একবার ঘড়ি দেখলেন মন্মথ, রাত 11টা বেজে গেছে। ট্রেনটা জঙ্গলের আরও গভীরে প্রবেশ করলো। ছগন সিং নিশ্চয়ই চলে আসবে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই এরপর এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন তিনি। দুটো জঙ্গলের মাঝখানে চাঁদের আলোতে ঘাস জমিতে ঘুরে বেড়াচ্ছে একদল প্রাণী, হরিণ। মন্বন্তবাবু এত সুন্দর দৃশ্য কোনোদিনও দেখেননি। আবারও নিশ্চয়ই এমন দৃশ্য চোখে পড়বে। ব্যাগ থেকে ক্যামেরাটা বার করতে গেলেন তিনি, কিন্তু ঠিক তখনই একটা অস্পষ্ট শব্দ শুনে সামনের মাথার উপরে বাঁকে চোখ যেতেই তিনি দেখতে পেলেন একটা লোক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। এই লোকটা কোথা থেকে এলো? কূপে ঢুকে বসার সময় তো খালি ছিল বাঁকটা। মন্বন্তবাবু লোকটাকে দেখে একটু বিস্মিত হলেও পরক্ষণেই ভাবলেন হয়তো লোকটা পরে উঠে এসে বসেছে। তিনি তন্ময় হয়ে জানলার বাইরে তাকিয়ে থাকার কারণে ব্যাপারটা খেয়াল করেন। ক্যামেরা বার করে তিনি মনোনিবেশ করলেন জানলার বাইরে। যদিও ভালো ছবি আসবে না বলে মনে হয় না, তবে চেষ্টা করে দেখে দোষ কি? অন্তত প্রাণীগুলোর অবয়বগুলো দেখতে পাওয়া যাবে। পরে গিয়ে বন্ধু বান্ধবদের এই ট্রেন সাফারির বর্ণনা দেওয়ার সময় সে ছবিও কাজে আসবে। কিছুক্ষণের মধ্যেই এক নদীর চরে বেশ কাছ থেকেই একদল বন্য বরাহ দেখতে পেলেন তিনি। দলপতির কাস্তের ফলার মতো বাঁকানো দাঁতটা কি বিশাল! চাঁদের আলোতে টেলিলেন্স লাগানো সেই ক্যামেরায় দলটার ছবিও তুললেন তিনি। ট্রেন মাঝে মাঝে প্রায় থেমেই যাচ্ছে, তারপর আবার দ্রুত গতিতে এগোচ্ছে। এরপর খুব অদ্ভুতভাবে চলতে লাগলো ট্রেনটা। ঠিক 12টায় ছগন সিং এসে উপস্থিত হলো তার কূপে। ইতিমধ্যে আরও বেশ কটা হরিণের পাল দেখে ফেলেছেন তিনি। ছগন সিংকে দেখে তিনি বেশ উৎফুল্লভাবে বললেন, আরে আপনি তো চলে এসেছেন দেখছি। বেশ কিছু হরিণ আর বন্য বরাও দেখলাম, সেগুলোকে কি সুন্দর লাগছিল, আপনাকে কি যে বলবো। হা হা, হরিণ তো সবাই দেখে। দেখি আপনাকে বাঘ দেখাতে পারি কি না। চলুন এবার। কোথায় যাব?
দরজার সামনে, ওখান থেকে অনেকটা জায়গা স্পষ্টভাবে দেখা যাবে দরজার হাতল ধরে দাঁড়ালে। ট্রেন খুব ধীরে গতিতে চলছে, ভয় নেই, তবে ওভাবে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না, এটাই অসুবিধা। তার কথা শুনে ক্যামেরাটা ব্যাগে ভরে উঠে দাঁড়ালেন মন্মথবাবু। ঠিক সেই সময় তার চোখ গেল সেই বাঙ্কের উপর, কিন্তু সেখানে কেউ নেই। তাহলে কি তখন তিনি ভুল দেখেছিলেন? হয়তোবা তাই হবে। ছগন সিংয়ের সঙ্গে তিনি এগোলেন দরজার দিকে। দুপাশের দরজায় খোলা, জায়গাটাতে আর কোনো লোকজনও নেই। ওপারে বগিতে যাওয়ার পথে দুপাশের টয়লেটের দরজাগুলোও বন্ধ। দরজার সামনে সরু প্যাসেজটাতে আলো না জ্বললেও খোলা দরজা দিয়ে আসা চাঁদের আলোতে ভরে আছে জায়গাটা। দরজার সামনে হাতল ধরে দাঁড়ালেন মন্মথবাবু। সত্যি অনেকটা দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে। ছগন সিং মন্মথবাবুর পিছনে দাঁড়িয়ে বলল, আর একটু ঝুঁকে দাঁড়ান, তবে আরও ভালো দেখতে পাবেন। যদিও ট্রেন খুব ধীর গতিতে চলছে, তবু একটু ইতস্তত বোধ করলেন মন্মথবাবু। ব্যাপারটা সম্ভবত অনুমান করে ছগন সিং বলল, ভয় পাবেন না, ট্রেন আসতে চলছে, হাতলও ধরে আছেন। আর আমার তো হাত নেই যে আমি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেব। ছগন সিংয়ের শেষ কথাতে মন্মথবাবু লজ্জিত হয়ে বললেন, ছি 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 ছি, এমনটা ভাবছি না। আপনি কি কথা বলছেন? আসলে এইভাবে দাঁড়ানোর অভ্যাস নেই তো। এই বলে তিনি আর একটু দরজার বাইরে ঝুঁকে মাথাটা বাইরে বার করলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি ছগন সিংয়ের কথা শুনে একদল বারশিঙা হরিণ দেখতে পেলেন। এরপর হঠাৎ ছগন সিং বলে উঠল, ওই যে দেখুন, দুটো বড় গাছ দাঁড়িয়ে আছে, ওর তলায় কি যেন একটা প্রাণীর চোখ জ্বলছে। তার কথা শুনে মন্মথবাবু তার দেহটা আর একটু বাইরে ঝোঁকাতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনে হলো যে তার কোমর ধরে কেউ যেন পিছন দিয়ে হ্যাঁচকা টান দিয়ে শরীরটাকে পিছনে টেনে নিল। ট্রেনটার গতিবেগটাও সেই মুহূর্তে যেন বেড়ে গেল কিছুক্ষণের জন্য। মন্মথবাবুর পিছনে দাঁড়িয়ে ছগন সিং যে তাকে টানবে কিভাবে? হয়তো ট্রেনটা হঠাৎ গতিবেগ বাড়ানোতেই ঝাঁকুনি খেয়ে পিছনে সরে এসছেন তিনি। গাছের তলায় প্রাণীটাকে সেজন্য দেখা হলো না মন্মথবাবুর। এরপর আরও কিছু সময় কেটে যাওয়ার পর ছগন সিং বলল, সামনে একটা নালা আছে, ওর পাটটা খেয়াল রাখবেন ভালো করে, ওখানেই আমি প্রথমবার বাঘ দেখেছিলাম। কিছুক্ষণের মধ্যেই নালাটা দেখা গেল। জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে হারিয়ে গেছে নালাটা। চাঁদের আলোতে চিকচিক করছে তার জল। হঠাৎ ছগন সিং উত্তেজিতভাবে বলল, নালার পাড়ে সাদা পাথরটার গায়ে একটা প্রাণী দাঁড়িয়ে, বাঘও হতে পারে। কই কই? ওই তো নালার বাঁ পাড়ে সাদা পাথরটার গায়ে। মন্মথবাবু পাথরটা দেখতে না পেয়ে আরও ঝুঁকতে যাচ্ছিলেন, কিন্তু এবারও যেন তাকে কেউ এক ধাক্কায় ঠেলে ভিতরে ঢুকিয়ে নিল। মন্মথবাবু পিছন ফিরে দেখলেন ছগন সিংয়ের চোখেও কেমন যেন বিস্ময়ের ভাব। সে বলল, যখনই আপনাকে কিছু দেখাতে যাচ্ছি তখনই আপনি বাইরে না ঝুঁকে ভিতরে ঢুকে আসছেন কেন? বাতাসের ঝাপটে? না, কেমন যেন মনে হলো পেছন থেকে কেউ টান দিচ্ছে। কে আর টান দেবে? আমি ছাড়া তো কেউ নেই। তাহলে চলুন পেছনের দরজাটায় যায়। ও পাশের জায়গায় আমি দুবার বাঘ দেখেছি। আমার মন বলছে আপনিও দেখবেন। শুধু বাইরে ঝুঁকে আমার কথা মতো ভালো করে তাকিয়ে থাকবেন ওই জায়গার দিকে। শুনলাম পরশু রাতেও ট্রেন থেকে একজন বাঘ দেখেছে ওই জায়গাতে। বাহ বাহ, চলুন তাহলে ওই দরজার দিকেই গিয়ে দাঁড়াই, ওখান থেকেই সব কিছু দেখবো। এখানে কেমন যেন একটা মনে হচ্ছে। এ কথা বলে ছগন সিংয়ের সঙ্গে সে দরজার দিকে এগোতে যাচ্ছিলেন মন্মথবাবু। হঠাৎ একটা কণ্ঠস্বর কানে এলো, বাঘ দেখলেন? ভেস্টিবিউলের গলির মুখটাতে এসে দাঁড়িয়েছে একটা লোক। তার মুখ দেখা না গেলেও তার পোশাক দেখে মন্মথবাবুর কয়েক মুহূর্তের জন্য মনে পড়ে গেল তাকে, ওয়েটিং রুমের সেই লোকটা। তাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন তারা দুজন। লোকটা এরপর ছগন সিংয়ের উদ্দেশ্যে বলল, তুমি আমাকে বাঘ দেখাবে না? আপনি কে? কোথা থেকে এলেন? তুমি তো আমাকে বাঘ দেখাতে এ ট্রেনে ডেকে আনলে, তোমার মনে নেই? আপনাকে তো আমি চিনি না। লোকটা ধীরে ধীরে চাদরটা খসিয়ে ফেলল।
চলন্ত ট্রেনের ভিতর বাইরে থেকে আসা চাঁদের আলোতে তাদের দুজনের সামনে দাঁড়িয়ে আছে মাঝবয়সী এক লোক। তার দৃষ্টি ছগন সিংয়ের দিকে নিবদ্ধ। ঠোঁটের কোণে আবছা হাসি ফুটিয়ে লোকটা বলল, এবার নিশ্চয় চিনতে পারছো আমাকে। সেবার তো বাঘ দেখা হলো না, এবার আমি তোমাকে বাঘ দেখাবো। আমি এখন জানি কোথায় কোথায় বাঘ আছে। চলো তাহলে দরজার কাছে গিয়ে দাঁড়াই। মন্বন্তবাবু এবার খেয়াল করলেন লোকটার দিকে তাকিয়ে ছগন সিংহের চোয়ালটা কেমন যেন হাঁ হয়ে গেছে। বিস্ফারিত চোখে সে তাকিয়ে আছে লোকটার দিকে। তার চোখের ভাষা বলে দিচ্ছে সে চিনতে পেরেছে সেই আবদ্ধকে। লোকটা এরপর ছগন সিংহের দিকে এক পা বাড়ালো, সম্ভবত তাকে দরজার দিকে নিয়ে যাওয়ার জন্য। ট্রেনটার গতি আবার হঠাৎ কেমন যেন বেড়ে গেছে, কিন্তু লোকটা তার কাছে পৌঁছাবার আগেই মন্বন্তবাবুকে চমকে দিয়ে চলন্ত ট্রেনের খোলা দরজা দিয়ে ঝাঁপ দিল বাইরে। কিসের সঙ্গে বাইরে যেন ধাক্কা খেল। ছগন সিংহের শেষ আর্তচিৎকার হারিয়ে গেল ট্রেনের শব্দের সঙ্গে। হতভম্ব হয়ে গেল। এ কি হলো? লোকটার দিকে তাকালেন তিনি। উত্তেজনায় হাত পা কাঁপছে। এই লোকটা কে? লোকটাও দেখছে তাকে। কয়েক মুহূর্ত পরস্পরের দিকে তাকিয়ে থাকার পর লোকটা স্পষ্ট বাংলা উচ্চারণে বলল, খুব বাঁচা বেঁচে গেলেন আপনি। আগেই ওয়েটিং রুমে আমাদের দেখা হয়েছিল। তার কথা শুনে বিস্মিত মন্বন্তবাবু একটু ভরসা পেয়ে বললেন, আপনি কি বাঙালি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, বাঙালি। মাস 6 আগে আমাকেও আপনার মতো এই হাত কাটা লোকটা বান্ধবগড় থেকে এখানে বাঘ দেখাতে এনেছিল। আমি আপনাকে পেছনে না টানলে আপনার দেহটাও এতক্ষণে নির্জন জঙ্গলে পড়ে থাকতো। আপনার ক্যামেরা, ব্যাগ এসব নিয়ে চম্পট দিত লোকটা, আর আপনার দেহে জামা কাপড়ের ভিতরে যা থাকতো তা হাতিয়ে নিত জঙ্গলের ভিতরে থাকা ওর লোকেরা। তার কথা শুনে মন্বন্তবাবু বিস্মিত হয়ে বললেন, কি বলছেন আপনি? ছগন সিং কি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিত? কিন্তু ওর হাত দুটো তো কাটা, কিভাবে ধাক্কা দিল? তাছাড়া আমি তো দরজার হ্যান্ডেল ধরেছিলাম। ওটাই তোর কৌশল, যে কারণে লোকে নির্ভয়ে ওর কথা শুনে মাথা ঝোঁকাবে বাইরে, তারপরই ভয়ঙ্কর কাণ্ড ঘটবে। দরজা থেকে বাইরে ঝুঁকে পড়া লোকটা বুঝবেই না কীভাবে তার মৃত্যু ঘনিয়ে আসছে। পুলিশও তার মৃতদেহটা দেখলে কোনো সন্দেহ করবে না, ভাববে এটা নিছক দুর্ঘটনা। আপনি এখানেই দাঁড়িয়ে বাইরের দিকে তাকান, আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। লোকটার কথা শুনে মন্বন্তবাবু তাকালেন বাইরের দিকে। ট্রেন কখনো মন্থর হচ্ছে, আবার কখনো দ্রুত ছুটছে। বাইরে জেগে আছে চন্দ্রালোকিত বনভূমি। হঠাৎ ট্রেনটা কটা ইলেকট্রিক পোস্ট পেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে লোকটা বলে উঠল, ওই কংক্রিটের খুঁটিগুলো দেখেছেন? ওগুলো একদম লাইনের গা ঘেঁষে বসানো। মাথাটা একটু বেশি বাইরে বের করলেই ওর ধাক্কায় মৃত্যু অবধারিত। খুঁটিগুলো কোথায় বসানো তা জানা ছিল হাত কাটা লোকটার। ঠিক সময়েই আপনাকে বাইরে দেখবার চেষ্টা করছিল হাত কাটা শয়তান, ঠিক যেমন আমাকে দেখিয়েছিল। আর তারপর মন্বন্তবাবুর কাছে এবার স্পষ্ট হয়ে গেল ব্যাপারটা। শিওরে উঠে তিনি বললেন, এবার বুঝতে পারলাম আপনাকে দেখে ছগন সিং বাইরে লাফ দিল কেন। পুলিশে ধরা পড়ার ভয়ে। লোকটা তো খুব ভয়ঙ্কর। আপনি বেঁচে না থাকলে আমি তো মারাই পড়তাম। ভাগ্য ভালো যে ট্রেন থেকে পড়েও আপনি বেঁচে গেছেন। আপনার নাম কি? কোথায় থাকেন আপনি? আমি আপনার মতোই একলাই বেড়াতে এসেছিলাম বান্ধবগড়। তারপর হাত কাটা শয়তানটার পাল্লায় পড়লাম। এখন এখানেই থাকি। নাম ধাম জেনে এখন আর লাভ নেই। বিদেশ বিভুঁইয়ে একটু সাবধানে চলাফেরা করবেন। আপনার ওরছা ভ্রমণ শুভ হোক। এই বলে পাশের বগিতে যাওয়ার ভেস্টিবিউলের গলিতে মিলিয়ে গেল লোকটা।
হতবম্বের মতো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের কূপে ফিরে গেলেন মন্মথবাবু। এই অদ্ভুত ট্রেন সাফারির শেষে ভোরবেলা ওরছা পৌঁছে গেলেন তিনি। ওরছাতে বেশ বড় একটা বাঙালি ট্যুরিস্টের দল পেলেন তিনি। আর একা ঘুরতে ভরসা হচ্ছে না তার। বারবার তার মনে পড়ে যাচ্ছে ট্রেন যাত্রার ভয়ঙ্কর অদ্ভুত অভিজ্ঞতার কথা। কাজেই তিনি যুক্ত হয়ে গেলেন সেই ট্যুরিস্ট পার্টির সঙ্গে। তাদের সঙ্গেই তিনি 2-3 দিন ধরে ওরছার ঐতিহাসিক নিদর্শনগুলো দেখে ফেরার ট্রেন ধরলেন। দলটা মাতলা এসে পৌঁছালো। সেখান থেকেই কলকাতা ফেরার ট্রেন। মাতলা প্ল্যাটফর্মে যে ট্রেন ধরার জন্য ট্যুরিস্ট পার্টির সঙ্গে বসেছিলেন মন্মথবাবু, কিছুটা তফাতেই রেল পুলিশের ঘর। মন্মথবাবু হঠাৎ দেখলেন একজন পুলিশ কর্মচারী ঘরের বাইরের দেওয়ালের গায়ে আটকানো একটা নোটিশ বোর্ডে কী যেন করছে। কৌতূহলবশত মন্মথবাবু গিয়ে দাঁড়ালেন তার সামনে। বোর্ডটার গায়ে বেশ কয়েকটা ছবি পিন দিয়ে সাঁটানো। দেখেই বোঝা যায় সেসব মৃত মানুষের ছবি। অনেকেরই মুখমণ্ডল ক্ষতবিক্ষত। হঠাৎই একটা ছবিতে তার চোখ আটকে গেল। আরে, এই যে ট্রেনের সেই বাঙালি ভদ্রলোকের ছবি। ছবিটার দিকে কৌতূহলী হয়ে তাকাতে দেখে রেল পুলিশের কর্মী মন্মথবাবুকে বলল, এই ছবিগুলো সব ট্রেন থেকে পড়ে যাওয়া অজ্ঞাত পরিচয় লোকেদের শনাক্তকরণের জন্য দুর্ঘটনাস্থলের কাছাকাছি সব প্ল্যাটফর্মে টাঙানো হয়। মাতলা থেকে জঙ্গলের মধ্যে দিয়ে একটা ট্রেন ওরছা গেছে। লাইনের গা ঘেঁষেই ইলেকট্রিক পোস্ট। বাইরে থেকে একটু ঝুঁকলেই ধাক্কা লাগে। এখানের বেশিরভাগ ছবি ওই পোস্টে ধাক্কা খেয়ে জঙ্গলে ছিটকে পড়া মৃত মানুষদের। যেমন 6 মাস আগে এই ছবিটা এসেছিল। আর তারপর লোকটা একটা ছবি বোর্ড পিন দিয়ে নোটিশ বোর্ডে আটকে দিয়ে বলল, আরও 2 দিন আগে এই লাশটা ইলেকট্রিক পোস্টে ধাক্কা খেয়ে পড়েছিল ওই জঙ্গলেই। আজই এখানে ছবিটা পাঠানো হয়েছে। মন্মথবাবু দেখলেন সেই ক্ষতবিক্ষত মুখওয়ালা মৃত নতুন লোকের ছবিটা হলো সেই ছবন সিংয়ের ছবি। মন্মথবাবু এতক্ষণে বুঝতে পারলেন কেন সেই বাঙালি ভদ্রলোককে দেখে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছিলেন ছবন সিং। ধরা পড়ে পুলিশের হাতে যাওয়ার ভয়ে নয়, সে আসলে লোকটাকে দেখে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিল আরও ভয়ঙ্কর এক আতঙ্কে। তাহলে বন্ধুরা, আমাদের সাপদ গল্পের আজ শেষ অধ্যায় আমরা পাঠ করলাম। কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন, কারণ আপনাদের কমেন্টই আমাদের কাছে ধার্য অ্যান্ড প্রাপ্য। আপনারা যদি না পড়েন বা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করেন, তাহলে আমরা কিছুই জানতে পারবো না আপনাদের কেমন লাগছে, আর আগামী দিনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো না। আমরা আগামী দিনের দিকে এগিয়ে যেতে চাই, সেই জন্যই আপনারা শুনুন, পড়ুন এবং আমাদের কমেন্টে জানান। আমরা নিজেদের লেখাও পাঠ করব এবং বড় বড় লেখকদের লেখাও পাঠ করব। তাই আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই ধার্য। সো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আপনারা খুব ভালো থাকবেন আর খুব ভালোভাবে দিন কাটান। ধন্যবাদ।